আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জাকির হোসেন, প্রভাষক অর্থনীতি, আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর। আজ আমি একাদশ শ্রেণীর মানবিক ও বিএম শাখার ছাত্রদের সাথে, শিক্ষার্থীদের সাথে অর্থনীতি প্রথম পত্রের ৪র্থ অধ্যায় বাজার নিয়ে আলোচনা করব। বাজার সম্পর্কে আমরা আগেও একটি ক্লাস করেছিলাম। আজকে আমরা করব স্বল্পকালে একচেটিয়া বাজারে কীভাবে ভারসাম্য অর্জিত হয় সে সম্পর্কে। তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে ক্লাসটা ফলো করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিকস। প্রায় এটা পরীক্ষাতে এসে থাকে। আগে যখন সৃজনশীল ছিল না তখন এটা নিয়মিতই আসতো। সৃজনশীল হওয়ার পরে এখন সেটা সৃজনশীল আকারও আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করে একচেটিয়া বাজার কাকে বলে? আমরা পূর্বের ক্লাসে সেটা আলোচনা করেছিলাম। একচেটিয়া বাজার কি? একচেটিয়া বাজার হচ্ছে যে বাজারে একজন বিক্রেতা অসংখ্য ক্রেতা থাকে, সে বাজারকে আমরা একচেটিয়া বাজার বলব। একজন ক্রেতা অসংখ্য বিক্রেতা, অর্থাৎ দ্রব্যের দাম নির্ধারণে বিক্রেতার কোনো ভূমিকা থাকে না। ক্রেতার কোনো ভূমিকা থাকে না, বিক্রেতাই সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। যে বাজারে একজন বিক্রেতা অসংখ্য ক্রেতা থাকবে, সে বাজারকে আমরা একচেটিয়া বাজার বলব। আবার খেয়াল করো, একচেটিয়া বাজার কি? যেটাকে আমরা মনোপলি মার্কেট বলি। যে বাজারে একজন বিক্রেতা অসংখ্য ক্রেতা থাকবে, সে বাজারকে আমরা একচেটিয়া বাজার বলবো। তার মানে হচ্ছে একচেটিয়া বাজারে দ্রব্যের দাম নির্ধারণে ক্রেতার কোনো ভূমিকা থাকে না। বিক্রেতা যে দাম নির্ধারণ করবে, ক্রেতাকে সে দামে দ্রব্য ক্রয় করতে হবে। সে বাজারটাই হচ্ছে একচেটিয়া বাজার। একচেটিয়া বাজারে দ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য কোনো প্রচার খরচ নাই, কোনো বিজ্ঞাপন খরচের প্রয়োজন হয় না। বাজারের ফার্মগুলির প্রবেশ প্রস্থানে কোনো প্রতিযোগিতা থাকে না। যেহেতু বিক্রেতা একজন, সে যেভাবে বাজারকে পরিচালিত করবে, একচেটিয়া বাজার সেভাবে পরিচালিত হবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন বিদ্যুতের বাজার। বিদ্যুতের বিক্রেতা একজন, সরকার, ক্রেতা অসংখ্য। সুতরাং এই বাজারকে আমরা একচেটিয়া বাজার বলতে পারি। এবার আমরা আসবো একচেটিয়া বাজারে, স্বল্পকালে একচেটিয়া বাজারে কীভাবে ভারসাম্য নির্ধারিত হয়। স্বল্পকালে একচেটিয়া বাজারে 3টা পদ্ধতিতে ভারসাম্য নির্ধারিত হয়। একটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা, দুই স্বাভাবিক মুনাফা, তিন ক্ষতি। তাহলে অস্বাভাবিক মুনাফাকে আমরা, অস্বাভাবিক মুনাফা বলতে সাধারণত বুঝি অতিরিক্ত পরিমাণ কোনো মুনাফা অর্জন করা না। প্রিয় শিক্ষার্থীরা, অস্বাভাবিক মুনাফা বলতে অতিরিক্ত বা বিশাল আকারে কোনো মুনাফা অর্জন করা নয়। অস্বাভাবিক মুনাফা বলতে যদি আমার ব্যয়ের চেয়ে আয় বেশি হয়, তাহলে সেটাকে আমরা অস্বাভাবিক মুনাফা বলবো। অর্থাৎ কোনো একটা দ্রব্য উৎপাদনের পিছনে আমার যত টাকা ব্যয় হলো, যদি আমি দ্রব্যটা বিক্রি করে তার চেয়ে বেশি পরিমাণ আয় করতে পারি, তাহলে সেটা হবে অস্বাভাবিক মুনাফা। অর্থাৎ ব্যয়ের চেয়ে আয় বেশি, সেটাই অর্থনীতি বলে অস্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফা কি? যে বাজারে আয় ব্যয় সমান থাকে, মোট আয় মোট ব্যয়, অর্থাৎ দ্রব্য উৎপাদনের জন্য যে খরচ হবে এটা মোট খরচ, এবং দ্রব্য থেকে যে আয় হবে মোট আয়, এই দুইটা যদি সমান থাকে, তাহলে সেটাকে আমরা বলবো স্বাভাবিক মুনাফা। ক্ষতি কি? ক্ষতি হচ্ছে যদি আয় কম হয়, ব্যয় বেশি, অর্থাৎ দ্রব্য উৎপাদন খরচ আমার বেশি, কিন্তু দ্রব্য থেকে আমি আয় পেলাম কম। যদি ব্যয় বেশি আয় কম হয়, অর্থাৎ মোট আয় মোট ব্যয়ের চেয়ে কম হয়, তাহলে সেটাকে আমরা বলবো ক্ষতি। এখন একচেটিয়া বাজার ক্ষতি স্বীকার করেও কখনো কখনো উৎপাদন করে।
ক্ষতি স্বীকার করে আবার কীভাবে উৎপাদন করবে সেটা প্রশ্ন আসতে পারে। ক্ষতি স্বীকার করে উৎপাদন করে স্বল্পকালে অ্যাসেটিক কারবার যদি দেখে যে তার মোট পরিবর্তনশীল খরচের পুরাটা উঠে স্থির খরচের কিছু অংশ সে তুলে আনতে পারে, তাহলে সে ক্ষতি স্বীকার করে উৎপাদন করবে। জিনিসটা বোঝানোর জন্য আমি একটু সহজ করে দিচ্ছি। দেখো, তোমার একটা বাসা ভাড়া দিয়ে পেলে তুমি 10,000 টাকা। বাসাটা তৈরি করতে তোমার খরচ হয়েছে মনে করো 10 লক্ষ টাকা। তোমার বাসা ভাড়া 10,000 টাকা, অথচ বাসাটা উৎপাদন করতে খরচ হয়েছে তোমার 10 লক্ষ টাকা, তাহলে সে তুলনায় কম। কিন্তু তুমি যখন দেখবে যে তোমার বাসা উৎপাদন ভাড়া দিয়ে পেয়েছো তুমি 10,000 টাকা, কিন্তু বাসার ওই মাসে মেনটেন্যান্স খরচ, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানি বিল, পৌরসভার ট্যাক্স ইত্যাদি বাবদ তোমার গিয়েছে মনে করো 5,000 টাকা, আর বাকি 5,000 টাকা তোমার কাছে আছে। এই যে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পৌরসভার ট্যাক্স, এগুলি হচ্ছে পরিবর্তনশীল খরচ। এই পরিবর্তনশীল খরচগুলি তুলে দিয়ে দেওয়ার পরে আরও তোমার কাছে 5,000 টাকা আছে। ওই যে বাসা উৎপাদন করতে, বাসা তৈরি করতে তোমার 10 লাখ টাকা খরচ হয়েছে, ওই 10 লাখ টাকা থেকে 5,000 টাকা তোমার উঠে আসছে। সুতরাং যদি ওই রকম অবস্থা তৈরি হয় তাহলে তুমি ক্ষতি স্বীকার করে, এটা তোমার ক্ষতি, 10 লাখ টাকার মধ্যে মাত্র 5,000 টাকা উঠে আসছে, এটা তোমার ক্ষতি, তারপরে তুমি বাসা ভাড়া দিবে। কারণ যদি তুমি বাসা ভাড়া না দাও তাহলে তোমার পুরোটাই লস, 1 টাকা উঠে আসবে না। সুতরাং উৎপাদনকারী যখন দেখবে তার পরিবর্তনশীল খরচের পুরাটা উঠে এসে স্থির খরচের কিছু অংশ উঠে আসছে, তখন সে ক্ষতি স্বীকার করেও সে কী করবে, উৎপাদন কাজ চালিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা একটা একটা করে চিত্রভিত্তিক বিশ্লেষণে যাব। প্রথমেই অস্বাভাবিক মুনাফা। খেয়াল করবা, অস্বাভাবিক মুনাফা, একটা জিনিস খেয়াল করতে হবে, অস্বাভাবিক মুনাফা কীভাবে ভারসাম্য অর্জন করে। ভারসাম্য অর্জনের শর্ত হচ্ছে 2টি। ভারসাম্য অর্জনের শর্ত দুইটি। এক নম্বরটাকে বলা হয় প্রয়োজনীয় শর্ত। 1 নম্বরটাকে বলা হয় প্রয়োজনীয় শর্ত, অর্থাৎ প্রয়োজনীয় শর্ত। এটা কি, MR = MC, অর্থাৎ প্রান্তিক আয় প্রান্তিক ব্যয় সমান হবে। আর 2 নম্বরটাকে বলা হয় পর্যাপ্ত শর্ত। ওটা কি, MC নিজ হতে MR কে ছেদ করে, MC নিজ হতে MR কে ছেদ করে উপরে উঠবে। প্রথম শর্ত হচ্ছে প্রয়োজনীয় শর্ত, যেটাকে আমরা বলে থাকি MR = MC, প্রান্তিক আয় প্রান্তিক ব্যয় সমান হবে। আর পর্যাপ্ত শর্ত হচ্ছে MC নিজ হতে MR কে ছেদ করে উপরের দিকে উঠবে। অর্থাৎ MR হচ্ছে প্রান্তিক আয়, মার্জিনাল রেভিনিউ, আর MC হচ্ছে প্রান্তিক ব্যয়, মার্জিনাল কস্ট। প্রান্তিক আয় প্রান্তিক ব্যয় যদি সমান হয় তাহলে আমরা সেটাকে বলবো প্রয়োজনীয়। প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত, পর্যাপ্ত শর্ত বলা হয় MC নিজ হতে MR কে ছেদ করে উপরের দিকে উঠবে। যে বিন্দুতে এই 2টি শর্ত পালিত হবে সেই বিন্দুতে আমরা বলবো যে ভারসাম্য অর্জিত হয়েছে। এবার আমরা প্রথমে অস্বাভাবিক মুনাফাতে যাব। চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ আর লম্ব অক্ষে আয়, ব্যয়, দাম। আয়, ব্যয়, দাম, RCP, রেভিনিউ, কস্ট, প্রাইস। আয়, ব্যয়, দাম লম্ব অক্ষে, আর ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। AR হচ্ছে প্রান্তিক আয় রেখা, গড়ায় রেখা, আর MR হচ্ছে প্রান্তিক আয় রেখা। AR এর মাঝখান দিয়ে AC যাবে, AR আর MR এর মাঝখান দিয়ে AC যাবে। যেহেতু আমরা অস্বাভাবিক মুনাফা দেখাবো, AC এর সর্বনিম্ন বিন্দু দিয়ে MC যাবে, AC এর সর্বনিম্ন বিন্দু দিয়ে MC যাবে। এবার MR MC কে যেখানে সেট করছে সেখান থেকে নিচের দিকে একটা ঠিক AR পর্যন্ত উঠাবো আমরা। MR MC কে খেয়াল করো,
MR/MC যেখানে সেট করছে, MR/MC যেখানে সেট করছে সেখান থেকে আমরা একটা সোজা রেখা টানবো যেটা ভূমি অক্ষের সাথে মিলবে আর এর সাথে মিলবে। এর থেকে আমরা সোজা লম্ব অক্ষে নিয়ে আসবো, এসি থেকে লম্ব অক্ষে নিয়ে আসবো। এবার যদি আমরা বিন্দুগুলি দেই, আমি মনে করি এখানে এম দিলাম, এখানে ও বিন্দুতে আছে, এখানে ই, আর এখানে RSP1। এই বিন্দুগুলি আমি আমার ইচ্ছা মতো দিয়েছি, তুমিও ইচ্ছা করলে তোমার ইচ্ছা মতো খেয়াল খুশি মতো বিন্দুগুলি দিতে পারবে। এবার শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আমরা যদি ব্যাখ্যাতে যাই তাহলে আমরা দেখব তোমরা যদি একটা ব্যাখ্যা ভালো করে বুঝতে পারো, এরকম একচেটিয়া বাজার এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোট 6টা চিত্র আছে, সবগুলি ব্যাখ্যা 5 কাছাকাছি। একটা ব্যাখ্যা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে সবগুলি তুমি বুঝতে পারবে। খেয়াল করো একবার মনোযোগ সহকারে। চিত্রে ভূমি অক্ষে কি চাহিদা দ্রব্য উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে আয় ব্যয় দাম দেখানো হয়েছে, ও হচ্ছে মূল বিন্দু। এই বিন্দুতে MR=MC, খেয়াল করো MR=MC, এই যে MR রেখা এখানে আছে, এইভাবে MC রেখা এখানে আছে, তার মানে এই বিন্দুতে MR=MC। তাহলে প্রথম শর্ত কি MR=MC, ফাইলটা হয়ে গেছে। এবং MC রেখার নিচ থেকে, এটা হচ্ছে MC রেখা, খেয়াল করো এটা MC রেখা, MC রেখার নিচ থেকে MR কে সেট করছে, এটা হচ্ছে MR রেখা। এই MR রেখাকে MC রেখার নিচ থেকে সেট করে উপর দিকে উঠে গেছে। কোন বিন্দুতে? এই বিন্দুতেই। অন্য কোনো বিন্দুতে, এখানে এস আছে আর আছে, অন্য যত বিন্দু দেখো সেই বিন্দুগুলিতে MR/MCও এক জায়গায় নাই এবং MC রেখার নিচ থেকে MR কে সেট করে নাই। এখানে এসি কে সেট করছে, এখানে AR কে সেট করছে, একমাত্র এই বিন্দুতেই MR/MC কে নিচ থেকে সেট করে উপর দিকে উঠে গেছে। তার মানে ভারসাম্যের প্রথম এবং দ্বিতীয় শর্ত পালিত হয়েছে। কোন বিন্দুতে? এই বিন্দুতে। আবার খেয়াল করো, এই বিন্দুতে MR=MC, যেহেতু এই MR রেখা আর এই MC রেখা, এবং MC রেখা নিচ থেকে MR কে সেট করে উপর দিকে উঠে গেছে। কোন বিন্দু? এই বিন্দুতে। সুতরাং যেহেতু MR/MC হচ্ছে এবং MC রেখা নিচ থেকে MR কে সেট করে উপর দিকে উঠে গেছে, সুতরাং আমরা বলতে পারি এই বিন্দুই হচ্ছে পার্মের ভারসাম্য বিন্দু, যেখানে ভারসাম্য উৎপাদন হচ্ছে OM। ভারসাম্য উৎপাদন কি? উৎপাদন হচ্ছে OM। আর ভারসাম্য দাম কি? খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভারসাম্য দাম হচ্ছে এখান থেকে আর কে যেখানে সেট করেছে সেখানে, অর্থাৎ AR কে। AR হচ্ছে এভারেজ রেভিনিউ। এভারেজ রেভিনিউ আর দাম একই সমান একচেটিয়া বাজারে। এখন দেখো AR কে যেখানে ভারসাম্য দাম হচ্ছে OP1। এখন যদি আমরা মোট আয় ধরি, মোট আয় TR, টোটাল রেভিনিউ, মোট আয়, TR=OM, মোট উৎপাদন, আর প্রতি এককের দাম হচ্ছে OP1। যেহেতু OP1 AR থেকে P1 পর্যন্ত আসে, তাহলে OP1 প্রতি এককের দাম, তাহলে OP1 মোট উৎপাদন OM, দাম হচ্ছে OP1, তাহলে OM কে OP1 দিয়ে গুণ করলে OMR/P1। খেয়াল করো, তোমরা যদি আরো বোঝার জন্য, যদি এখানে 10 একক হতো M এর জায়গায় আর এখানে P1 এর জায়গায় 5 একক হতো, আমি ধরে নিলাম 10 একক উৎপাদন, দাম 5 টাকা, তাহলে কি হতো? আমার মোট আয় উৎপাদন করলাম আমি 10 আর প্রতিটার দাম হচ্ছে 5, তাহলে 10 × 5 = 50 হচ্ছে আমার মোট আয়। কিন্তু যেহেতু এখানে সংখ্যা নাই, সুতরাং সেই হিসাবে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে OM হচ্ছে মোট উৎপাদন আর প্রতি একের জন্য আয় হচ্ছে OP1, তাহলে OM × OP1 সমান OMR/P1। আর এক্ষেত্রে মোট ব্যয় TC, OM হচ্ছে আমার উৎপাদন আর প্রতি একক উৎপাদন করতে আমার ব্যয়, গড় ব্যয়, অর্থাৎ এসির থেকে যেখানে গেছে এই যে এস বিন্দুতে সোজা লম্ব কাটা হচ্ছে OP সমান OP। সুতরাং আমরা দেখলাম যে মোট ব্যয় হবে OMSP। এটুকু হচ্ছে আমার মোট ব্যয়, অর্থাৎ মোট উৎপাদনকে প্রতি একক উৎপাদন করতে যে খরচ হয় OP1, এসি মানে অ্যাভারেজ কস্ট, গড় খরচ, এই গড় খরচ OP। OM কে যখন OP দ্বারা আমি গুণ করলাম তখন OMSP, এই পুরা গড়টা হবে। এটুকু হচ্ছে আমার মোট ব্যয়। এখন যদি আমি মুনাফা দিই, মুনাফাকে পাই দ্বারা প্রকাশ করা হয়, এটা মোট আয়, এটা মোট ব্যয় TC, টোটাল কস্ট, আর একটা মুনাফা, মুনাফাকে পাই দ্বারা প্রকাশ করা হয়। মুনাফা হচ্ছে TR - TC। তো TR - TC যদি হয়, TR হচ্ছে
ও এম আর পি ওয়ান মাইনাস ও এম এস পি, এটা হচ্ছে আমার মোট আয় ও এম আর পি ওয়ান আর মোট ব্যয় ও এম এস পি ইকুয়াল হচ্ছে ও এম আর পি ওয়ান থেকে যদি ও এম এস পি বাদ যায় তাহলে আর এই জায়গাটা থাকে, এই জায়গাটা আমাদের থাকে রং করা জায়গাটা, এটা কি পি এস আর পি ওয়ান। এখান থেকে আমি যদি মোটা হচ্ছে ও এম আর পি ওয়ান, এখান থেকে যদি আমি ও এম এস পি বাদ দিই, অর্থাৎ মোটা হচ্ছে ও এম আর পি ওয়ান আর মোট ব্যয় হচ্ছে ও এম এস পি, একটু যদি বাদ দিই তাহলে আর আবার থাকে পি এস আর পি ওয়ান, একটু এই রং করা অংশটা, এটা হচ্ছে আমার মুনাফা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা একচেটিয়া কারবারির অস্বাভাবিক মুনাফা যেটা সেটা দেখালাম। এবার আমরা তোমাদেরকে স্বাভাবিক মুনাফা জিনিসটা দেখাবো। একই রকম তোমরা শুধু একটু মনোযোগ সহকারে খেয়াল করবে, তাহলেই হলো স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফা কি? যেখানে আয় ব্যয় সমান থাকবে। খেয়াল করো, যেখানে আয় ব্যয় সমান থাকবে সেটাকে আমরা বলবো স্বাভাবিক মুনাফা। এটা হচ্ছে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে আয় ব্যয় দাম। খেয়াল করো, এটা হচ্ছে এ আর গড়ায় রেখা, এটা হচ্ছে এম আর প্রান্তিক আয় রেখা। যেহেতু আমি স্বাভাবিক মুনাফা দেখাবো সেহেতু আমাকে আয় ব্যয় কি হতে হবে? সমান হতে হবে। যদি আয় ব্যয় সমান হয়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করবে, যদি আয় ব্যয় সমান হয় তাহলে এসি এয়ারকে স্পর্শ করে উপরে উঠবে, এসি এয়ারকে স্পর্শ করে উপরে উঠবে, এসি এর সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি উঠবে। এমআর এমসিকে যেখানে ছেদ করছে সেখান থেকে বিন্দুটা ঠিক ভূমি অক্ষে আসবে আর এসিকে যেখানে স্পর্শ করছে সেখানে যাবে। খেয়াল করো, এয়ার রেখা এমআর রেখা, যেহেতু আমরা স্বাভাবিক মুনাফা দেখাবো ফলে এসি এয়ারকে স্পর্শ করে উঠবে এবং এমসি এমআরকে নিচের দিক থেকে ছেদ করে উঠবে, তবে এসি এর সর্বনিম্ন বিন্দু দিয়ে যাবে। এরপরে যখন আমরা এমআর এমসিকে যেখানে ছেদ করছি সেখান থেকে নিচের দিকে টানবো এবং এয়ার পর্যন্ত নিব, এমন জায়গাতে নিতে হবে যে জায়গাতে এসিকে স্পর্শ করেছে। খেয়াল করো, এবার আমরা এখান থেকে এই জায়গাতে আনলাম ও এম মোট উৎপাদন, এটা হচ্ছে ই বিন্দু। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একই রকম ব্যাখ্যা আবার চিত্রে ভূমি অক্ষ উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষ আয় ব্যয় দাম দেখানো হয়েছে। ই বিন্দুতে এমআর ইকুয়াল টু এমসি, এই যে দেখো এখানে এমআর আছে আবার এমসি আছে এবং এমসি রেখার নিচের দিক থেকে এমআরকে সেট করে উপরের দিকে উঠেছে, ফলে এই বিন্দুই ভারসাম্যের প্রথম ও দ্বিতীয় শর্ত ফাইল হয়েছে। কাজে এই বিন্দু হচ্ছে ফার্মের ভারসাম্য বিন্দু, যেখানে ভারসাম্য উৎপাদন আগের মতোই আমাদের ওয়েব এবং ভারসাম্য দাম হচ্ছে ওপি। মোট উৎপাদন ভারসাম্য উৎপাদন হচ্ছে ওয়েব আর ভারসাম্য দাম হচ্ছে ওপি। এই ক্ষেত্রে আমরা মোট আয়, এবার দেখো মোট আয় কি হবে। এক্ষেত্রে মোটা হচ্ছে আমার মোট উৎপাদনকে, মোট উৎপাদন ওয়ান, মোট উৎপাদনকে আমি গড় দাম দ্বারা এআর থেকে বিন্দুটা এখানে এসছে, দেখো এআর এখানে স্পর্শ করছে, এখান থেকে রেখাটা এইদিকে এসছে, তার মানে ওপি ইকুয়াল টু ও এম আর পি, ও এম আর পি। এই পুরো জায়গাটা হচ্ছে মোটায়। মোট ব্যয় কতটুকু? ওএম হচ্ছে উৎপাদন, প্রতি এক মোট উৎপাদন হচ্ছে ওএম, আর প্রতি এক উৎপাদন করতে আমার খরচ কতটুকু হচ্ছে ওপি। এই যে এসি যেহেতু এটাকে স্পর্শ করে গেছে আর আমরা যেহেতু এই জায়গা থেকে এটাকে টেনছি, তাহলে দেখা যায় এসিও একই রকম ওপি, এআর ওপি এসি ওপি, ঠিক আছে। তাহলে মোট উৎপাদন ইন্টু প্রতি এককের জন্য ব্যয়, তাহলে ও এম আর পি, ও এম আর পি, তার মানে আমার মোটা এবং মোট ব্যয় কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। সুতরাং এটা স্বাভাবিক মুনাফা নির্দেশ করে। তাহলে দেখো মোট মুনাফা ইকুয়াল টু টিআর মাইনাস টিসি। তো টিআর ও এম আর পি, ও এম আর পি মাইনাস টিসি হচ্ছে ও এম আর পি, টিসিও ও এম আর পি। তো ও এম আর পি থেকে যদি ও এম আর পি পুরাটা বাদ যায় তাহলে আমার মুনাফার পরিমাণ আসে জিরো। জিরো মানে হচ্ছে শূন্য, শূন্য মানে আয় ব্যয় সমান।
যেহেতু এখানে আয় ব্যয় সমান, সুতরাং এটা স্বাভাবিক মুনাফা নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা যাব ক্ষতি। ক্ষতি স্বীকার করে একটা ফার্ম কিভাবে উৎপাদন কাজ চালিয়ে যায় বা ভারসাম্য অর্জন করতে পারে ক্ষতি স্বীকার করে একটা ফার্ম, আমরা সেই সম্পর্কে একটু আলোচনা করব। ক্ষতি স্বীকার করে 3 নম্বর ক্ষতি। একই রকম ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে আয় ব্যয় দাম দেখানো হয়েছে। এটা হচ্ছে এআর, এটা হচ্ছে এমআর। এআর আর এমআর এর উপর দিয়ে এসি যাবে, যেহেতু কি জন্য, যেহেতু আমার ক্ষতি হবে। এখানে ক্ষতি হলে ব্যয় বেশি থাকবে, আয় কম থাকবে। যেহেতু ব্যয় বেশি থাকবে, আয় কম থাকবে, সেজন্য এখানে একচেটিয়া কারবারি কি করবে, এসিটা আমরা চিত্র অঙ্কন করার সময় এসি উপরে দিতে হবে এআর এর উপরে, তাহলে আমার ব্যয় বেশি হবে, আয় কম হবে। এসি তখন থাকবে এর উপরে যখন আমি ক্ষতি স্বীকার করে উৎপাদন করব। এবার এসি এর সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি যাবে, এমসি এসি আর সর্বনিম্ন বিন্দু দিয়ে যাবে। এবার এমআর এমসি যেখানে সেট করছে, এখান থেকে এখানে 800 যায় এসি পর্যন্ত যাব। এবার এসি থেকে এসি থেকে এখানে একটা বিন্দু আর এর থেকে একটা, সুতরাং এটা ফি, এটা পি1, এটা ফি, এটা পি1, এটা ই বিন্দু, এটা আর, এটা এস, বা এখানে আর দিলাম, এস দিলাম ও, আর এখানে এম। একই কথা আমরা বলবো যে এই বিন্দুতে এমআর ইকুয়াল টু এমসি, যে এমআর এমসি আছে এবং এমসি রেখা নিচের দিক থেকে এমআর কে সেট করে উপর দিকে উঠছে, কাজে এই বিন্দু হচ্ছে ফার্মের ভারসাম্য বিন্দু। এই বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শর্ত পালিত হয়েছে, এই জন্য এটাকে আমরা ভারসাম্য বিন্দু বলবো। যেখানে ভারসাম্য উৎপাদন হচ্ছে, দেখো ও এম, ভারসাম্য উৎপাদন ও এম, আর ভারসাম্য দাম হচ্ছে ওপি। যেহেতু এর থেকে আসছে, এর থেকে যে বিন্দুটা আসবে এটা গড়ায় অথবা ভারসাম্য দাম, আমরা যেটাই বলি সেটাই আমরা বলতে পারি গড়ায় অথবা গড় দাম। এক্ষেত্রে ফার্মের মোটায় হবে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, মোটায় হবে ও এম, অর্থাৎ মোট উৎপাদন ইন্টু গড়ায়, গড়ায় কতটুকু ওপি, তাহলে ও এম ইন্টু ওপি সমান ও এম এস পি, ও এম এস পি। গুড। এবার দেখো মোট ব্যয় কতটুকু হবে, মোট ব্যয় হচ্ছে মোট উৎপাদন ইন্টু প্রতি একক উৎপাদনে যে খরচ হয়, তাহলে মোট উৎপাদন হচ্ছে ওএম, আর প্রতি একক উৎপাদনে আমার খরচ হচ্ছে ওপি1। যেহেতু এসি থেকে এই বিন্দুতে আসছে ওপি1, তখন ওএম ইন্টু ওপি1 ইকুয়াল টু, এখন হবে আমার ও এম আর পি1। এক্ষেত্রে আমার মোট ব্যয় হবে ওএম, আর প্রতি এককের জন্য খরচ হচ্ছে ওপি1। তো ওএমকে যখন মোট উৎপাদন হচ্ছে ওএম, আর প্রতি এককের জন্য খরচ হচ্ছে ওপি1, ওএমকে যখন ওপি1 দিয়ে গুণ করবো তখন আমার হবে মোট ব্যয় ও এম আর পি1। এখন মোট আয় পেলাম, মোট ব্যয় পেলাম। এবার আমার যেহেতু ও এম আর পি1 বড়, এটা হচ্ছে মোট ব্যয়, আর ও এম এস পি ছোট, এটা হচ্ছে মোট আয়। মোট আয় থেকে যেহেতু মোট ব্যয় বড়, সুতরাং এক্ষেত্রে আমার হবে ক্ষতি। তো ক্ষতি ইকুয়াল টু টিসি মাইনাস টিআর। ক্ষতি হবে টিসি মাইনাস টিআর, অর্থাৎ মোট আয় ব্যয় থেকে মোট আয় বিয়োগ। মোট ব্যয় হচ্ছে ও এম আর পি1 মাইনাস ও এম এস পি হচ্ছে মোট আয়, মোট ব্যয় হচ্ছে ও এম আর পি1, আর মোট আয় হচ্ছে ও এম এস পি। তো মোট ব্যয় ও এম আর পি1 থেকে যদি আমি ও এম এস পি মোট আয় বাদ দেই, তাহলে আমার এই জায়গাটা থাকে, এই জায়গাটা হচ্ছে আমার ক্ষতি। এটা কি, এই জায়গাটা হচ্ছে পি এস আর পি1, পি এস আর পি1, এটা হচ্ছে আমার ক্ষতি। সুতরাং ও এম আর পি1 থেকে যদি আমি ও এম এস পি মোট আয়টা বাদ দিই, মোট ব্যয় ও এম আর পি1 থেকে মোট আয় ও এম এস পি বাদ দিই, তাহলে আমার পি এস আর পি1 এটুকু হচ্ছে আমার ক্ষতি। সুতরাং এভাবে একসাথে একেবারে ক্ষতি স্বীকার করা কি করতে পারে, উৎপাদন
কাজ চালিয়ে যেতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে 3টা পদ্ধতিতে একচেটিয়া কারবারির 3টা পদ্ধতিতে ভারসাম্য অর্জন দেখালাম। আমরা পরের যে কোনো ক্লাসে এটি সংখ্যাগতভাবে এইগুলি আসে, সংখ্যাগতভাবে কীভাবে হয় সেটাও আমরা দেখতে পারবো, অথবা তোমরা বইতে দেখে নিতে পারবে। আগামী ক্লাসে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য নিয়ে আলোচনা করব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সাথে আমি আজকে আমার ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।